প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদ পূর্ববর্তী ক্লাসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। যারা শত বাধা বিপত্তি সকল ব্যস্ততার মাঝেও আজকে ক্লাসে উপস্থিত হয়েছেন। আর একদিন পরে আপনাদের আহ একটা আনন্দঘন দিন, ঈদ উল আজহার দিন। তার আগ মুহূর্তে আপনার ক্লাসে যুক্ত হয়েছেন, এর জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদের ঈদের ছুটি কতদিন থাকবে সেটা নোটিশ আকারে আপনাদেরকে গ্রুপে এবং আপনাদের পেজে দেওয়া হবে। আপনারা জিশান আর্ট একাডেমি ফেসবুক পেজে এই তথ্য পেয়ে যাবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব গতদিন যে আমরা এমসিকিউ টা বাদ রাখছিলাম এটা আলোচনা করব। এবং আমরা তথ্য বিষয়ের মূল আলোচনাগুলো করছি, আজ আমরা শুধু এমসিকিউ গুলো আলোচনা করব। একটু সময় মনোযোগ সহকারে শুনবেন এবং তার পরবর্তীতে আমরা আমাদের পরীক্ষার যে বিষয়টি ছিল, দৃশ্যচিত্রের বিষয়টি, এটি অনেকেরই হয়েছে যারা জমা দিয়েছেন। কিছুদিন হয়নি, সেগুলো দেখাই দেবো এবং অনেকে হয়তো পারেননি, এজন্য জমা দেননি। কিন্তু যেমন হোক না কেন আপনাদেরকে জমা দিতে হবে। আপনাদের অবশ্যই কাজ জমা দিতে হবে। পরীক্ষার কাজ জমা না দিলে আমি আপনাদেরকে বুঝতে পারবো না যে আপনি কতটুকু আগালেন, আপনাদের অগ্রগতি কতটুকু, এটা আমাকে জানতে হলে অবশ্যই কাজ দেখতে হবে। সুতরাং ঈদ পরবর্তী যে কার্যক্রমগুলো থাকবে কেউ মিস করবেন না। আজ আপনাদের লাস্ট ক্লাস, আজকে ক্লাসে ঈদের ছুটি হয়ে যাবে। আমরা সরাসরি আলোচনা পর্বে যাচ্ছি। আলোচনা পর্বে যাওয়ার আগে আজ যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা, এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং আজকের দিনে আমাদের আপনজন, পিতামাতা, সন্তান সন্ততি যারাই এই দুনিয়া মায়া ত্যাগ করে পরকালে বাসিন্দা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা প্রথমে আমাদের তথ্য বিষয়টি আলোচনা করেছি এমসিকিউ গুলো, যে আমরা গতদিন আলোচনা করতে করতে রেখে দিয়েছিলাম। আজকে সেই এমসিকিউ গুলো আলোচনা করছি। যামিনী রায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? অর্থাৎ আমরা যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমাদের এই যে বিষয়গুলো আমরা গতদিন আলোচনা করছিলাম, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো একটু আপনাদের নমুনা ধারণা দেব। যামিনী রায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বেলিয়াতোড় গ্রামে জন্মগ্রহণ করেন। যামিনী রায়ের ছবি দেশের বাইরে কোথায় চিত্রের প্রদর্শনী হয়? বাইরের দেশে কোথায় এই চিত্রের প্রদর্শনী হয় যামিনী রায়ের, সেটি আমরা একটু মুখস্থ করে রাখবো। প্যারিসে। যামিনী রায়ের অতুলনীয় ছবিগুলো হলো কৃষ্ণলীলা ও তিনকন্যা। পাবলো পিকাচো পাবলো পিকাসো কত বছর বয়সে ছবি আঁকা শুরু করেন? 3 বছর বয়সে তিনি ছবি আঁকা শুরু করেন। পাবলো পিকাসোর শিল্প জীবনের পরিসমাপ্তি ঘটেছিল কোন দেশে? ফ্রান্সে। ভ্যান গগ কত বছর বা কত তারিখে জন্মগ্রহণ করেন? ভ্যান গগ কত তারিখে জন্মগ্রহণ করেন? 30 মার্চ। ভ্যান গগ কত বছর বয়সে চিত্রশিল্পের জীবন শুরু করেন? 27 বছর বয়সে। ভ্যান গগের মুখ কেমন ছিল? কুৎসিত। শিল্পাচার্য কার উপাধি? নন্দলাল বসু। এটা অবশ্যই খেয়াল রাখবেন, যদি জয়নুল আবেদিন থাকে তাহলে নন্দলাল বসু থাকবে না, অবনীন্দ্রনাথ ঠাকুরও থাকবে না। আর যদি অবনীন্দ্রনাথ ঠাকুর থাকে তাহলে নন্দলাল বসু থাকবে না, জয়নুল আবেদিনও থাকবে না। সুতরাং এই তিনটা মাথায় রাখবেন, নন্দলাল বসু, জয়নুল আবেদিন, অবনীন্দ্রনাথ ঠাকুর, এই তিনটা মনে রাখবেন। এগুলো সব শিল্পাচার্য উপাধি পেয়েছিলেন। তারা মহান দক্ষতার সহিত শিল্প চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এজন্য তারা শিল্পাচার্য উপাধি পেয়েছিলেন। যেহেতু আমরা উপরে বিস্তারিত আলোচনা করেছি এজন্য আজকে কোনো ব্যাখ্যা দেয়নি, কারণ আমরা যখন মূল আলোচনার বাইরে কোনো তথ্য পেয়ে থাকি তখন সেটা ব্যাখ্যা দেওয়া হয়। নন্দলাল বসু কার সাহায্যে কলিকাতা আর্ট স্কুলে ভর্তির সুযোগ পান? অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহায্যে। নিবেদিতার হিন্দু বৌদ্ধ পুরা কাহিনী বইটির অঙ্গসজ্জা করেন কে? নন্দলাল বসু। নিবেদিতার হিন্দু, এই নিবেদিতার ইনি কে ছিলেন? ইনি ছিলেন নন্দলাল বসুর বোন। এটা একটু মাথায় রাখবেন। নিবেদিতার ছিলেন বসুর বোন ছিল এটা। শেষ জীবনে কে তুলি কালি ও ছাপচিত্রের প্রতি বিশেষ মনোযোগী হন? নন্দলাল বসু। নন্দলাল বসু কোথায় পরলোক গমন করেন? শান্তিনিকেতনে। শান্তিনিকেতন কোথায় অবস্থিত? ভারতে। এটা মাথায় রাখবেন।
অবনীন্দ্রনাথ ঠাকুর বা অবিন, এখানে একটু বানানটা কিন্তু ভুলেছে। অবনীন্দ্রনাথ ঠাকুর হবে। অব দন্ত নয় দীর্ঘী। একটু কারেকশন করে নেবেন আপনারা। আশা করি শীট পেয়েছেন। শীটটা একটু কারেকশন করে নেবেন। স্যার এটা কয় নম্বর শীট? 8 নম্বর শীট। 8 নম্বর শীটে দেখেন অবীন্দ্রনাথ হয়ে গেছে, হলো অবনীন্দ্রনাথ হবে। আমি একটু কারেকশন করে নিচ্ছি, একটু সময় নিচ্ছি, না হলে পরে এটা ঠিক করা যাবে না, মনে থাকবে না। ধন্যবাদ, আপনারা একটু ঠিক করে নেবেন। এরপরে দেখেন, তাহলে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল গুণেন্দ্রনাথ ঠাকুর। গুণেন্দ্রনাথ ঠাকুর, এটা একটু মাথায় রাখলে হবে। কার সাহিত্যকে সৃষ্টির পরিপূরক হিসেবে গণ্য করা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকে সৃষ্টির পরিপূরক হিসেবে গণ্য করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কবিগুরু কার উপাধি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের? এটা তো সবাই জানি। রবীন্দ্রনাথের প্রথম চিত্র প্রদর্শনী হয় কোথায়? জার্মানিতে। জার্মানিতে প্রথম চিত্র প্রদর্শনীতে হয়। আমরা কার সাহিত্যকে সৃষ্টির পরিপূরক হিসেবে গণ্য করাই? সাহিত্যকে সৃষ্টির পরিপূরক, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। কার সাহিত্যকে সৃষ্টির পরিপূরক হিসেবে গণ্য করা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা শেষে কোথায় শিক্ষক হিসেবে জয়নুল আবেদীন নিয়োগ পান? কলকাতা আর্ট স্কুলে। কলকাতার রাস্তায় হাজারো মানুষের অসহায় মৃত্যু কার মনকে পীড়া দিয়েছিল? জয়নুল আবেদিনের। কত সালে কামরুল হাসান বাংলাদেশে আসেন? 1947 সালে। দেশভাগের পরপরই তিনি বাংলাদেশে চলে আসেন। কোন জেলায় এস এম সুলতান জন্মগ্রহণ করেন? সবাই নড়াইল খুঁজবেন, কিন্তু এখানে কিন্তু যশোর আছে, এটা মাথায় রাখবেন। আগে যশোর ছিল, পরবর্তীতে নড়াইল আলাদা জেলায় নামকরণ করা হয়। সুলতানের ছেলেবেলা কোথায় কেটেছিল? গ্রামে। সুলতানের ছেলেবেলা কোথায় কেটেছিল? এখানে কিন্তু অনেকেই ভাববে যে শহরে, যেহেতু শিল্পী মানুষ, কিন্তু না, গ্রামে কেটেছিল। তার ছবির বিষয়বস্তু কি ছিল? বাংলাদেশের গ্রাম্য জীবন। 1887 সালে জন্মগ্রহণ করেন কোন শিল্পী? যামিনী রায়। 1887 সালে জন্মগ্রহণ করে যামিনী রায়। রবীন্দ্রনাথের প্রথম চিত্র প্রদর্শনী হয় কত সালে? 1930 সালে। কোথায়? জার্মানিতে। এটা একটু মাথায় রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চিত্র প্রদর্শনী হয় 1930 সালে জার্মানিতে। পাবলো পিকাসোর পরলোক গমন করেন, অর্থাৎ পাবলো পিকাসো মৃত্যুবরণ করেন কত সালে? 1973 সালে 8ই এপ্রিল। 1973 সালে 8 এপ্রিল পাবলো পিকাসো মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় ভিনসেন্ট ভ্যান গগের কয়খানা ছবি বিক্রি হয়েছিল? মাত্র 2টা। সে যখন বেঁচে ছিল, অর্থাৎ জীবিত দশায় তার মাত্র 2টা ছবি বিক্রি হয়েছিল। শিশু কিশোরদের জন্য লেখা ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, ঘুম পাড়ানি দাসী বইগুলো কোন শিল্পের লেখা? এটা মাথায় রাখতেই হবে। ক্ষীরের পুতুল এই শিশুদের জন্য যে লেখা, এরপরে বুড়ো আংলা, ঘুম পাড়ানি দাসী শিশু কিশোরদের জন্য লেখা, এর জন্য অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত। এখানে কিন্তু চিত্রশিল্পী যুক্ত করে দেবে কোন? ক্ষীরের পুতুল চিত্র, বা ক্ষীরের পুতুল, এই গল্পটি বা এই বইগুলো, ক্ষীরের পুতুল বইটি কার লেখা বা কোন শিল্পীর লেখা? তখন কিন্তু এটা আপনাকে বলতে হবে যে চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
শিল্পী জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন 1914 সালে। 1914 সালে 1943 সালে জয়নুল আবেদিন যে ছবি অঙ্কন করেন তার নাম দেওয়া হয়েছিল দুর্ভিক্ষ। 1943 সালে বাংলা 1350 সালে, ইংরেজি 1943, বাংলা 1350। যেহেতু ব্যাখ্যা এর আগে অনেকগুলো দিয়েছি, এরই ব্যাখ্যা উপরেও দেওয়া আছে, এর আগেও দেওয়া হয়েছে, এই জন্য আর এখানে ঘটা করে দেওয়া হয়নি। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের নকশা কেন্দ্রের প্রতিষ্ঠানের নাম কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প তার মানে কি বিসিক, এই বিসিক কর্পোরেশনের নকশা কেন্দ্রের প্রতিষ্ঠানের নাম কি ছিল? শিল্পী কামরুল হাসান। দেশ আজ বিশ্ব ব্যাহার খপ্পরে, এই স্কেচটি আঁকা হয়েছিল 1988 সালে। দেশ আজ বিশ্ব ব্যাহার খপ্পরে, এই স্কেচটি আঁকা হয়েছিল 1988 সালে। শিল্পীকে দেখতে হবে একটা বিশেষ কিছু যা তাকে সৃষ্টিশীল করবে। উক্তিটি কার? চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের। এই একটা জিনিস পেলাম, আর একটা এর আগে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের। তবে শিল্পীকে দেখতে হবে একটি বিশেষ কিছু যা তাকে সৃষ্টিশীল করবে। এমন একটা কিছু দেখতে হবে শিল্পীকে যেটি তার মধ্যে সৃজনশীল বিষয়বস্তু ফুটিয়ে তুলবে। এই উক্তিটি করেন শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। আর এর আগে একটা পেয়েছি, কার সাহিত্যকে সৃষ্টির পরিপূরক হিসেবে গণ্য করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের। এই দুটো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা আমাদের সাথে থাকার জন্য। আপনাদের এই শীটটি আপনাদের জিমেলে পরিপূর্ণ শীট, উপরের আলোচনা সহ নিচের এমসিকিউ, অর্থাৎ সিকিউ এবং আপনাদের এমসিকিউ দুইটাই আপনাদের জিমেলে দেওয়া হয়েছে। আপনারা একটু চেক করে দেখবেন। যদি জিমেল না পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এরপর আমরা আমাদের সেই দৃশ্যচিত্রের যে বেসিক যে ভুলগুলো আমি একটু দেখাই দেবো আপনাদের, একটু সুন্দর করে বুঝে নেবেন, আয়ত্ত করে নেবেন। সবার আগে জানতে হবে কম্পোজিশন। সবার আগে কি জানতে হবে? কম্পোজিশন। যেহেতু আপনারা কপি ওয়ার্ক করছেন, কপি ওয়ার্কের কোথায় কি আছে সেটা আগে আপনাদেরকে জানতে হবে। না জানলে কিন্তু হবে না। আর একটু সময় নিয়ে নিখুঁত ভাবে অঙ্কন করার চেষ্টা করতে হবে। যদি আপনি সময় নেন, আপনি বিষয়বস্তু ছেড়ে দেবেন। সব বিষয়বস্তু নেওয়ার দরকার নেই, কিছু কিছু বিষয়বস্তু ছেড়ে দেবেন। যে গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তুগুলো আপনার ভালো লাগে সেগুলো রাখবেন। আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমে বাউন্ডারি অঙ্কন করে নেবেন। প্রথমে কি করবেন? বাউন্ডারি অঙ্কন করে নেবেন। আমরা তাহলে একটা বাউন্ডারি অঙ্কন করে নিই। ছোট্ট করে একটা বাউন্ডারি আমরা অঙ্কন করে দিলাম। এটা আমাদের ক্যানভাস। এই যে আমরা একটা সুন্দর করে একটা বাউন্ডারি অঙ্কন করে দিলাম। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ক্যামেরাটা একটু বাঁকা হয়ে গেছে, তেমন লাগছে। এই যে আপনারা স্কেল দিয়ে সুন্দর করে মাপ দিয়ে করে নেবেন। আমার এটা সোজাই আছে, চৌদ্দ সাইড সোজা আছে, হালকা একটু বাঁকা হয়ে গেছে এখান থেকে। হালকা একটু বাঁকা হয়ে গেছে, ক্যামেরা ওই উপর থেকে তো এমন দেখা যাচ্ছে। এরপরে আমার উপরে থাকবে কি? আকাশ। উপরে থাকবে আকাশ। আমার এরকম জায়গায় মিডল করে নেবো। এটা আমার উপরের অংশ আকাশটা বোঝায়, নিচের অংশ আমি কি করবো? ঘর বাড়ি বা মিডল বরাবর ঘর বাড়ি অঙ্কন করবো, এই মিডল বরাবর। তাহলে আমাদের এখানে কি ছিল? একটা ঘর ছিল। এই যে আমি দাগ দিয়ে নিলাম, এই দাগটাকে আমি মূল আইটেম ধরে কাজ করতে পারি। তোমার এই সাইডে কি ছিল? ঘরের এই সাইডে ছিল কম, আর এই সাইডে ছিল বেশি। এই যে এখানে ছিল কম আর এই সাইডে ছিল কি? বেশি। এবং এটা বেশ বড়ই ছিল। এই যে এরপরে আমার এই যে দূরে চলে গেল, এই রেখাটা দূরে চলে গেলো, এখান থেকে আমার যে ঘরের আর একটা ঘরের চালা ছিল এখানে, আর একটা ঘরের চালা ছিল। এবং এখান থেকে এই যে চালার শেষ অংশ দেখা যাচ্ছিল, একটু বড় করেই দেখা যাচ্ছিল, কিন্তু আমরা একটু ছোট করে দিয়েছি। ঠিক আছে, এখান থেকেও সেম ভাবে এরকম দেখা যাচ্ছিল। এবং এই জায়গায় একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা অনেকেই দিতে পারছেন না। এই যে
এই গ্যাপটা অনেকেই দিতে পারেনি, এই যে গ্যাপটা। তাহলে আমি এই রেখাটায় এই বড় দিলাম, রেখাটা বড় দিলাম। তাহলে আমার এই রেখাটা আমার কি করতে হবে, এর থেকে অনেক ছোট দিতে হবে, এরকম ছোট দিয়ে কোনাকুনি যোগ করে দিতে হবে। তাহলে গ্যাপটা স্পষ্ট হয়ে যাবেন, দেখতে ভালো লাগবে। সহজ। এই রেখাটা বড় দিলাম, এই রেখাটা ছোট দিলাম, দিয়ে এখান থেকে কোনাকুনি অ্যাড করে দিলাম। এখান থেকেও কি এরকম নিচের দিকে আসবে, এখান থেকেও কি সামান্য নিচের দিকে আসবে, এই যে এরকম নিচের দিকে আসবে। দিয়ে এরকম করে কিছু রেখা দিয়ে দেবেন, এটা অন্ধকার টাইপের আছে, দেখা যাচ্ছে না এবার। তাহলে ওটা ওয়ালটা সম্পূর্ণ হয়ে গেল। এখান থেকে কিছু রেখা দেবেন, দিয়ে এই জায়গাটা একটা চৌকি টাইপের আছে, এখান থেকে একটু মানে ইটের ঘাস কাটা মতো আছে, সেই জায়গাটা একটু স্পষ্ট করে দেবেন। এটা কিন্তু সাদা জায়গা, সাদা অংশ। এখানে একটু ডার্ক টাইপের আছে, এখান থেকে চাঁদার অংশ, এখানে একটু ডার্ক আছে, এগুলো এরকম ফাঁকা ফাঁকা। ঠিক আছে, এখানে মানে টালি দেওয়া আছে। আমার কাছে ছবিটা এখন আপাতত নাই, আমি জাস্ট নমুনাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এরকম দুটা ডিপ করে জানালা টাইপের আছে। এরকম জায়গায় আর একটা চালা আছে, এরকম ছোট্ট চালা দূরে। এরকম জায়গায়, এইরকম জায়গায় এখান থেকে নদীর পাড়, এই যে নদীর পাড়, এই নদীর পাড় হয়ে গেল। সেম ভাবে এখান থেকে নদী শেষ হয়ে গেছে, এই যে চিকন হয়ে এখান থেকে ভেতরে ঢুকলো, গিয়ে এখান থেকে এই দিকে চলে গেছে নদী। নদী ওখান থেকে শেষ হয়ে এসে এখান থেকে এদিকে চলে গেছে। তো জায়গা ছোট, সবকিছু ছোট করতে হবে। এরপর আমার একটা রেখা এখান থেকে দিগান্ত রেখা চলে গেছে, এই যে দিগান্ত রেখা চলে গেছে। এখান থেকে আর একটা দিগান্ত রেখা চলে গেছে। এখানে আমার কি ছিল, গাছ। তাহলে আমি গাছটা এই যে ডালপালা উঠিয়ে দিলাম, চিকন চিকন করে, দূরের গাছ তো একটু চিকন করে ডালপালা উঠে দিলাম, বিভিন্ন রকম ডালপালা দেখা দিয়ে গাছটাকে একটু সৌন্দর্য দিতে পারলাম। একই রকম না দিয়ে ফাঁকা রেখে, একটু একই রকম স্কেচ না করে কোনো কোনো জায়গায় একটু ডার্ক লাইট এরকম ছেড়ে দিয়ে আমরা কিন্তু এই গাছটা সম্পূর্ণ করতে পারি। এবং এখানেও কিছু গাছের ডালপালা দেখা যেতে পারে। এরকম করে দেখা দিতে পারে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর এটা একদম কোনাকুনি স্টেপ করে দেবো, এটা ওয়াল। এরকম করে খাঁজ কাটা করে ওয়াল দিয়ে দেবো, আপনারা যতটা সুন্দর করে পারেন। এরপরে নিচের দিকটা একটু ডার্ক করে দেবো, তাহলে একটু ছায়া পড়ছে, এটা বোঝা যাবে। নিচের দিকটা একটু ডার্ক করে দিলাম, তাহলে আমার নিচে ছায়া পড়ছে সেটা বোঝা যাচ্ছে। আর এটা ডিপ করে দিলাম। তারপরে এখান থেকে একটু হালকা স্কেচ করে দিলাম, এখান থেকে মাটির অংশ। এখানে আপনার এই যে ঘাসের অংশ আছে যদি এরকম করে রাউন্ড করে, এরকম মেবি ঘাসের অংশ আছে এরকম জায়গাটায়। আর এই ঠিক কর্নারটা এই জায়গায় এরকম ঘাস আছে। কর্নারটা এরকম ঘাস আছে।
এই কর্নারটায় ঘাস, আর ঠিক এইরকম জায়গায় একটা ফিগার দাঁড়িয়ে আছে। মহিলা ফিগার এই দিকে চলে আসতেছে, এইদিকে। আমরা আমরা তো ফিগার দিতে নিষেধ করছিলাম, তারপরে আপনারা কেউ যদি দিতে চান দিতে পারেন। একটা মহিলা ফিগারের দিকে হেঁটে যাচ্ছে, এরকম একটা ভঙ্গিমা আমরা জাস্টটা দেখা দিচ্ছি, আমরা ডিটেলস কোনো কিছু করছি না। এই যে হেঁটে যাচ্ছে, এগুলো সব নদীর পাড়। এখানে কিছু বস্তা রাখা ছিল। কিছু বস্তা রাখা ছিল, মানে কোথায় কি রাখা ছিল কম্পোজিশনটা সেই অনুযায়ী করতে হবে। এরপরে এগুলো এরকম কাট করে এরকম রেখা দিয়ে দেবো, তাহলে কি হবে, এগুলো আমার নদীর পার হয়ে যাবে। এই যে এখান থেকে একটু ভিতরে ঢুকে গেছিল। এরপরে এই সাইড গুলো দেখা যাচ্ছে, তোমার ডার্ক করে দিতে হবে, ডার্ক। সাইড দেখা যাচ্ছে, তো ডার্ক করে দিলাম। এখানে অনেক ফিগার দাঁড়াইছিল, অনেকগুলো ফিগার। এবং ছোট ছোট বৃত্ত দিয়ে শুধু রেকর্ড হয়ে যাবে, আমাদের কুইক ফিগার শেখাচ্ছি না। এখানে অনেকগুলো ফিগার, দূরেও দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ফিগার। কত হাত পা কোনো কিছু দেখানো লাগবে না দূরের ফিগারের, কিন্তু জাস্ট অনেকগুলো ফিগার নদীর ধারে দাঁড়ায় আছে, এরকম ভঙ্গিমা দেখাতে হবে। সব জায়গায় স্কেচ করার দরকার নাই, কিছু কিছু জায়গায় জায়গায় স্কেচ করে দিবে, সব জায়গায় জায়গায় না। এরপর এখানে আমরা নৌকা দেবো। এই যে নৌকা দিয়ে নামাই, কাছেরটা বড়, দূরের গুলো কি করবো, ছোট করতে হবে। এই যে এর উপরে বস্তা রাখা ছিল, এখানে একটা ফিগার দাঁড়ায় ছিল। এরপরে এই নৌকা পরে দাঁড়াই ছিল। এরপর এখান থেকে একটু হালকা নিচের দিকে বাড়িয়ে দেবো, দিয়ে এই যে নৌকার নিচে হয়ে গেছে, এখানে একটু পানি দিয়ে দেবো। এই জায়গায় একটু ডাব বেশি করে দেবো, কারণ এই ছায়া পড়ে। ছায়া পড়ার কারণে ডাবটা একটু বেশি করে দেবো। দিয়ে এখানে এই যে বোঝাগুলো একটু ভারী করে দিতে পারলে আরো দেখতে ভালো লাগে। এই যে হলো। তো এখানে আমরা আর একটা নৌকা দেবো, এই সাইড দিয়ে আর একটা নৌকা দিচ্ছি, এরকম। এই নৌকাটা এর থেকে ছোট হবে, যত দূরে যাবে তত কি হবে, ছোট হবে। এই যে
এই যে এরও পানি দেখার জন্য এরকম করে যে এখানে একটা খোঁটা দিয়ে দেন, একটা খোঁটা পোতা আছে, মানে একটা বাঁশ পোতা আছে। এখান থেকে একটা বাঁশ দেখা দিতে পারেন যে এটা বাঁধা আছে, এই বাঁশ দিয়ে এটা ধরে রাখা আছে। এখানে একটা লম্বা বাঁশ দিতে পারেন, এই যে ডাক দেবেন, যে লম্বা বাঁশ পোতা আছে। এখানে একটা ছোট্ট নৌকা দেখা দিতে পারে। রেখা দিতে বাঁশ দিয়ে বাঁধা আছে আর কি এরকম। যে অসংখ্য নৌকা এরকম বাঁধা আছে, এটা একটা হাট টাইপের দেখা দিলেন, অসংখ্য নৌকা বাঁধা আছে। এরপর মাঠের ভিতরে আমাদের একটা কি ছিল, একটা ঘর ছিল মাঠের ভিতরে। ঘরটা মনে হচ্ছিল যেন একদম এর সাথে মিশানো মতো আছে। ঠিক আছে, শুধু চালাটা কোন রকমে দেখা যাচ্ছে, এরকম মিশানো মিশানো ভাব ছিল এই। আর এই জায়গায় আমার কিছু ঘর ছিল এই। সেই ঘরগুলোর ওয়াল কোনটা দেখা যাচ্ছিল না, কম শুধু ঢেউ ঢেউ ঢাল, এরকম ঢাল ছিল, ঢাল। যত দূরে যাবে তত কি হবে, ছোট হয়ে যাবে। এই যে মাঝখানটা এইবার অনেকগুলো ঘর এখানে দেখা যাচ্ছিল ওই ছবিতে। যে ছবিটা আপনারা দেখে দেখে অঙ্কন করছেন, ওই ছবিতে অনেকগুলো এরকম ঘর দেখা যাচ্ছিল দূরে। কত রকম বিল্ডিং ছিল, কিছু কিছু জায়গায় এরকম বিল্ডিং ছিল। মানে এই জায়গাটা একটা ভালো বসতি দেখাই দেবেন, দেখাই দিলে হয়ে গেল। দিয়ে হালকা একটু ঢাল দিয়ে দেবেন, দিয়ে একটু নিচে ডেকে একটু ডার্ক করে দেবেন। এইভাবে। দিয়ে এখানে এই ঢালের উপরে গাছগাছালি ছিল, অনেকগুলো গাছ। ঢালের উপরে ছিল অনেকগুলো গাছগাছালি ছিল, সেই গাছগাছালি গুলো একটু দেখান। ঘন করে দেবেন, ঘন। কিছু কিছু গাছ উপরে উঠে যাবে, কিন্তু বেশিরভাগ সব কি হবে, ঘন হবে, ঘন গাছ। যে দূরের গাছপালা গুলো যেমন হয় সেরকম ঘন গাছ দিয়ে দেবেন। আর কিছু কিছু গাছ এরকম উপরে তুলতে হবে। দিয়ে এই যে ফাঁকা জায়গা রাখছে, এখান থেকে জায়গায় জায়গায় এরকম হালকা করে রেখা দিয়ে দেবেন, ফাঁকা ফাঁকা রেখা দিয়ে জায়গায় জায়গায় একটা রেখা ডার্ক করে দেবেন আপনি, ডার্ক। তাহলে একটা মানে ফসলের মাঠ, ফসলের মাঠ মনে হবে। এবং জায়গায় জায়গায় একটু ডার্ক করে দিলে এটা ফসলের মাঠ। সব জায়গায় না, জায়গায় জায়গায়। এই শুনলাম বাবা।
এবার এখানে হালকা একটু নদীর পানি দিয়ে দেবো, এই সাইড দিয়ে হালকা করে একটু নদীর পানি, ঢেউ 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 ঢেউ। এইভাবেই আপনার অঙ্কন করতে হবে। এরপরে এই এইগুলো একটু হালকা লাইট বের করে দেবো, এই নদীর পাড়ে হালকা করে একটু লাইট বের করে দিতে হবে। লাইট বের করে দিলে আরো চকচক করে দেখতে ভালো লাগবে। এইদিকে একদম সাদা রাখবে, দূরের অংশ একটু সাদা হয় বেশি। এইভাবেই আপনারা আপনাদের সেই দৃশ্যটা অঙ্কন করতে পারবেন। বুঝতে পেরেছেন? দূরে যদি এইগুলো না দিতে পারেন, দূরে যদি এইগুলো না দিতে পারেন, এই ঘর বাড়ি যদি না দিতে পারেন, দরকার নেই, সিম্পল ভাবে রেখে দিগান্ত রেখা দিয়ে শেষ করে দিবেন। আপনারা যেরকম আগে দিগান্ত রেখা দিতেন, দিয়ে এরকম করে করে এরকম করে করে যদি দিগান্ত রেখা দিয়ে যে বিষয়গুলো দিতেন, এরকম দিয়ে দিবেন। শুধু গাছপালা দিয়ে দিলে হবে, ঘর যদি না দিতে চান কোনো সমস্যা নেই। কি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি, ধন্যবাদ। স্যার। আমি খুব সহজ করে দেখাইছি, আপনারা একটু চেষ্টা করলে এর থেকে অনেক ভালো করতে পারবেন। হোয়াট ডে ইজ টুডে? আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবারের ইংরেজি কি? মঙ্গলবার হবে ঠিক আছে, Tuesday। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর একটু সবাই একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ঈদের ছুটি সবাই সুন্দরভাবে কাটাবেন, এই দোয়া থাকলে। হ্যালো, নমস্কার স্যার। আমার ছবিতে কত নাম্বার পেতে পারি? আজকে যে ছবিটা দিয়েছি ওটা। কি নামে দিয়েছেন? পল্লবী স্যার, চতুর্থ পেজ। মার্কিং তো হয়ে গেছে, এখন ওটা দেখতে হবে, দেখে মার্ক দিতে হবে। এই জন্য পরীক্ষা ওইটা পরীক্ষার টাইম পরীক্ষা দিলে ভালো হয়, তাহলে দেখাই দিতে হবে বাবা, আমি ক্লাস করার মাঝে কেমনে তোমারে বুঝাবো কও? স্যার ওই দিন আবার রেখে দিতে বলছেন না? আমার হয়ে গেছে, আমি আসতেছি হ্যাঁ, দাঁড়াও। দেবো তো, এটা প্র্যাকটিস করেছেন, এটা ধন্যবাদ। কিন্তু এখন মার্কিংটা বলা যাবে